নমস্কার, আপনাদের সবাইকে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কেরিয়ার ইন ফিজিক্স। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাহুল ভট্টাচার্য মহাশয়। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। কেরিয়ার ইন ফিজিক্স এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে অল্প বিস্তর আমরা ফিজিক্স সম্পর্কে জানতে চাইছি। নিশ্চয়ই, দেখুন, ফিজিক্সটা কোনো আলাদা কিছু নয়, সব কিছুর মধ্যেই আমরা ফিজিক্সটাকে দেখতে পাই। অর্থাৎ সায়েন্স যেটা শুরু হয়েছিল, যদি আমি বিজ্ঞানের ইতিহাস দেখি, তো প্রথমে ম্যাথামেটিক্স নিয়ে শুরু হয়েছিল। আস্তে আস্তে আমরা 19th সেঞ্চুরিতে দেখতে পাই যে ফিজিক্সকে একটা আলাদা সায়েন্স হিসাবে, আলাদা সাবজেক্ট হিসাবে প্রকাশ পায়। এবং সেই সময় বিখ্যাত কিছু বৈজ্ঞানিক আমরা দেখতে পাই যে ফিজিক্সটা আগে নিয়ে গেছিলেন এবং সেখান থেকে ফিজিক্সটার গ্লোরিয়াস পিরিয়ড শুরু হয়। তো এইভাবে আজও ইয়ং ছেলেমেয়েরা যারা 12 পাস করে, তারা সায়েন্স বা ফিজিক্সটাকে একটা কেরিয়ার হিসাবে নিতে চায়। সো আমরা এইভাবে দেখব যে ফিজিক্সটা এখনও একটা চয়েসেবল সাবজেক্ট এক ভালো স্টুডেন্টের জন্য, মেরিটিয়াস স্টুডেন্টের জন্য। আচ্ছা, এই যে ধরুন আমরা ফিজিক্সের কথা বলছি, ইদানিংকালে তো আমরা অনেকটাই অ্যাডভান্সড হয়েছি। তাহলে অ্যাডভান্সড ইন মডার্ন ফিজিক্স বলতে আমরা কি বুঝবো? দেখুন, মডার্ন ফিজিক্স যেটা বলি আমরা, সেটা হচ্ছে পার্ট অফ একটা ফিজিক্স যেখানে অনেক কিছুর একসঙ্গে না, এটা হচ্ছে একটা প্যাকেজ বলা যায়। তো মডার্ন ফিজিক্সে যে আমরা দেখতে পাই, যেমন ধরুন শুরু হয়েছিল তার এক্স রে আবিষ্কার দিয়ে, এক্স-রে, তারপর ধরুন আস্তে আস্তে এক্স-রের ব্যবহার নিয়ে বিভিন্নভাবে ম্যাটেরিয়াল সায়েন্সের মধ্যে চলে আসে। তো মডার্ন ফিজিক্স বলতে আমরা যেমন ধরুন লেজার একটা ফিজিক্স আছে, লেজার একটা ফিজিক্স, ফাইবার অপটিক্স আছে। তো সবগুলো মিলে একটা, যেগুলো 1950 পরে যেমন সেমিকন্ডাক্টর কিন্তু মডার্ন ফিজিক্সের আন্ডারে আসে। তো যেগুলো 1950 পরে যেগুলো ব্রাঞ্চ অফ ফিজিক্স বেরিয়ে আসছে, সেগুলোকে আমরা মডার্ন ফিজিক্সে বলি। যেমন আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সটাও কিন্তু মডার্ন ফিজিক্সের পার্ট ধরা হয়। তো 1950 পরে যা ফিজিক্সের ব্রাঞ্চগুলো এসছে, সবগুলো আমরা একটা মডার্ন ফিজিক্সের আন্ডারে। আমরা কি ধরনের অ্যাডভান্সমেন্ট দেখতে পাচ্ছি ফিজিক্স ফিল্ডে? দেখুন, আমরা যদি 1901 আমরা বলি, 1901-এ শুরু হয়েছিল প্ল্যাঙ্কস থেকে প্রথম যে ফিজিক্সের যে রিমার্কেবল বা যেটা বলবো নবজাগরণ, সেটা শুরু হয়েছিল 1901 ম্যাক্স প্ল্যাঙ্কের আবিষ্কার থেকে। ওইখান থেকে শুরু হয় ফিজিক্সের একটা জয়যাত্রা। ফিজিক্স সব সাবজেক্টকে পাশ কেটে আগে চলে যায়। তারপর যেমন ধরুন কোয়ান্টাম মেকানিক্স চলে আসলো, থিওরিটিক্যাল ফিজিক্স আমরা যাকে বলি, সে অনেক থিওরিটিক্যাল ফিজিক্স এগিয়ে নিয়ে গেল। তারপর যেটা সেমিকন্ডাক্টর আসলো, তারপর যেমন কম্পিউটারের জগৎ আসলো। তো সবগুলোতেই ফিজিক্সের একটা পিছনে অবদান ছিল। তো তারপর আমরা এখনকার যুগে যদি আমরা দেখি, এখনকার যুগে যেমন ন্যানো সায়েন্সেও কিন্তু ফিজিক্সের একটা পার্ট আছে, যদিও অন্যান্য কেমিস্ট্রি লুকরাও আছে, ম্যাটেরিয়াল সায়েন্সের লুকরা আছে। তারপর আসছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকের দিনে সবাই এআই বলছে, এআই, ওখানেও কিন্তু ফিজিক্সের অবদান বিশাল। ডাটা সায়েন্স, ওগুলোও ফিজিক্সের অবদান বিশাল। তো সবগুলোতেই অবদান, কিন্তু পিছন থেকে ফিজিক্সের অবদান অনেক, সেটা আমাদের স্বীকার করতে হবে। আচ্ছা, একটু অন্য ধরনের প্রশ্নটা করছি এবার। বিষয়টা হচ্ছে, ধরুন আমরা তো বেশিরভাগ স্টুডেন্টসদের ক্ষেত্রে ইঁদুর দৌড়ে আমরা সামিল হতে দেখি। ঠিক আছে, তারা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বে বা অন্য কোনো ব্রাঞ্চে তারা যাবে, কিন্তু এই জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্সকে তারা চুজ করার ক্ষেত্রে বা ক্ষেত্রটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন। আমার খুব ভালোই লাগছে যে এই ব্যাপারটা নিয়ে আমাদের সত্যিই ভাবি যে আজকের দিনে ইঁদুর যে আমরা দেখতে পাই অনেক স্টুডেন্ট কিন্তু ফিজিক্স নিয়ে পড়তে চায়, কিন্তু যখন সে দেখে যে ফিজিক্সের জব মার্কেট যখন দেখে, তখন দেখে যে একজন ডাক্তারের যত সহজে জব বা একজন ইঞ্জিনিয়ারদের যত সহজে জব, একজন ফিজিক্সের সেরকম জব নেই। কিন্তু এই কথাটা কিন্তু ভুল ধারণা। এখনও যদি কেউ ভালো করে সে ফিজিক্স পড়তে পারে, ফিজিক্স পড়াটা কিন্তু অন্যরকম স্টাইল। কীরকম দেখুন, ফিজিক্সটা পড়তে গেলে প্রথমে দেখতে হবে আন্ডারস্ট্যান্ডিং, তার সাবজেক্টের সম্পর্কে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এবং আন্ডারস্ট্যান্ডিংটা কখন করতে হবে? সে কিন্তু 9-10, যখন আমরা একটা স্টুডেন্ট 9-10 পড়ে, তখন এক ধরনের সায়েন্স তারা থাকে। যেই 11
আসে, তখন কিন্তু দেয়ার ইজ এ কোয়ান্টাম জাম্প, তখন কিন্তু ফিজিক্সটা অনেক ভাস্ট হয়ে যায়। তো তারপরে কি হয় যে সবারই, যেমন ওই যে বললেন যে দূরের কথা, তো সবাই চায় কি যে একটা কেরিয়ার হোক, যেখানে একটা স্টেডি ইনকাম হোক, তাহলেই আমাদের এই জবগুলো আমরা দেখি। কিন্তু একটা দেশ, একটা কান্ট্রি, তার রিসার্চ, তার পাবলিকেশন কত, এগুলো কিন্তু মার্ক করে তার কতটা উন্নত হচ্ছে। সুতরাং সবাই যদি এই মেডিকেল সায়েন্সে ডাক্তার হতে চায়, সেটাও সম্ভব না। সবাই ইঞ্জিনিয়ার হতে, এটাও সম্ভব না। তাহলে ফিজিক্স কে পড়বে? ফিজিক্স পড়াতে হবে, রিসার্চ তো হতে হবে, কারণ ভাস্ট অ্যামাউন্ট অফ আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা এখনও অনেক কিছু জানার বাকি। তো ফিজিক্স একটা এমন একটা সাবজেক্ট আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডটিকে জানতে সাহায্য করে। তো হিজ থর রিসার্চ, তো রিসার্চটা আমাদের খুব জরুরি। আপনি তো ধরুন দীর্ঘদিন ধরে এই টিচিং লাইন মানে প্রসেসের সঙ্গে আপনি জড়িয়ে রয়েছেন, আপনি কি দেখছেন স্টুডেন্টসদের মধ্যে কৌতূহল কতটুকু বা আগ্রহটা কতদূর রয়েছে? আমার তো প্রায় 22 বছর হলো টিচিং প্রফেশনে। তার আগে আমি রিসার্চে ছিলাম, আমি কন্টিনিউ রিসার্চের কিছু কাজ করে থাকি। তো আমরা যখন 20-25 বছর আগের কথা বলছি, তখন যে হতো কি, যে যারা ফিজিক্স নিয়ে পড়তো তাদের কাছে 3টা অপশন ছিল, যে আইদার এডুকেশন হবে, এডুকেশনাল লাইনে আসবে, বা টিচিং জব এজ এ প্রফেশন নেবে। তারপর আছে যেমন যারা রিসার্চের নেবে, আর কিছু আছে যারা, এটা খুব কম ছিল, ইন্ডাস্ট্রিতে যেত, কম ছিল। কিন্তু আজকের দিনে আমরা দেখি ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক বেশি ফিজিক্সের লোক যাচ্ছে, কিন্তু ইনফরমেশন নিতে হবে। তো আজকের কী হয়েছে, স্টুডেন্টদের যেটা আপনি বললেন যে স্টুডেন্টরা কোথায়, স্টুডেন্ট কি করছে, দেখুন একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস জায়গা, আমরা কিন্তু যখন আমরা 20-25 বছর আগে মেরিট যাদের ছিল, বা স্টুডেন্ট যাদেরকে আমরা বলি ডেডিকেটেড, তারা কিন্তু ফিজিক্স পড়তে আসতো। আস্তে আস্তে কী হয়েছে, এই জায়গাটা আমরা পাচ্ছি না কারণ অনেক। প্রধান কারণ হচ্ছে পড়তে চাইছে, কিন্তু যেহেতু জব মার্কেটটা একটা কমে গেছে, সেই জন্য কী হচ্ছে, ওরা যারা ডেডিকেটেড সেই দিকে আসছে না। কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু প্রচুর চাইছে যে রিসার্চে আসুক, বেসিক সায়েন্স পড়ুক। এই জন্য আলাদা ইনস্টিটিউট ওরা বানিয়েছে। যে ইনস্টিটিউটগুলো যদি আমি নাম বলি, হ্যাঁ, মানে আমি যে নামগুলো জানতে চাইছি, ধরুন সেগুলো তো প্রিমিয়ার ইনস্টিটিউট। হ্যাঁ, ফিজিক্স পড়ার ক্ষেত্রে, ফিজিক্স পড়া বা সায়েন্সের পড়ার ক্ষেত্রে প্রিমিয়ার কি রয়েছে সেটা দেখুন। প্রথমেই বলি, আমি নিজেও গেছি ওইখানটায়, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ওরা অনেক একদম প্রি ইন্ডিপেন্ডেন্সের এই সেট আপ। তো ওরা সেটা ব্যাঙ্গালোরে। তার বাইরেও যদি দেখি, আমার 23 IITs আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তারপর আছে IITs, বললাম 23 IITs, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওখানে কিন্তু সায়েন্স পড়ানো হয়, ভালো সায়েন্স পড়ানো হয়। তারপর আসছে যেটা বললাম, যে লাস্ট কয়েক বছর ধরে ইন্ডিয়া গভর্নমেন্ট এস্টাবলিশ করেছে আইজার, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ইন এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো ওইখানে বেসিক সায়েন্স রিসার্চের জন্য ওরা ওই কী বলে ইনস্টিটিউটগুলো হলো। আজকে কিন্তু 7টা আইজার আছে ইনস্টিটিউট, সেখানে শুধুমাত্র বেসিক সায়েন্সের রিসার্চগুলো হয়ে থাকে। তো এইখানে কিন্তু স্কোপ তৈরি করে দেওয়া আছে। তো তার বাইরেও আছে, যেমন ধরুন ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ আছে, ইউনিভার্সিটি অফ দিল্লি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, নাইজার, এরকম টাইপের কিছু। হ্যাঁ, নাইজারও ছিল। নাইজার যেহেতু সিট কম 2025, তো নাইজারও আছে, কিন্তু ওখানে কোয়ালিটি রিসার্চ হয়, কোয়ালিটি স্টুডেন্ট ওরা নেয়। প্রথমে ওরা কিন্তু একটা কোয়ালিটি স্টুডেন্ট নিয়ে নেয়। তো যারা প্রথম দিক থেকে ইচ্ছা রিসার্চে যাবে, তারা নাইজারে যেতে পারে। তবে আইজারের সংখ্যাটা বেশি, আইআইটির সংখ্যা তো মোটামুটি, আমরা যদি প্রত্যেক আইআইটিতে 20-25 সিটস দেখি, যদি ফিজিক্সের, মানে ওখানটার মধ্যে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি জেনারেল সায়েন্সও পড়ানো হয়, জেনারেল সায়েন্স, এবং ভালো জেনারেল সায়েন্স। কারণ ওইখানে কি হয়, এখন যেহেতু আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি, মানে একজন সায়েন্স পড়ছে, ফিজিক্স পড়ছে, ও ইঞ্জিনিয়ারিং যে কর্মকাণ্ডগুলো এগুলো দেখতে পাচ্ছে। যেমন ধরুন আমি নিজেও আইআইটিতে ছিলাম 2 বছরের মতো, এনআইটিগুলোর মধ্যে তো সেইগুলো হয়, এনআইটিতেও আছে। হ্যাঁ, এনআইটিতেও কিন্তু ফিজিক্স আছে। কিন্তু আমি যেহেতু প্রিমিয়ার ইনস্টিটিউটের কথা বলছি, সেক্ষেত্রে কী হয়, তার একটা সাপোর্ট পায়,
যেমন সায়েন্সে অনেক সময় ধরুন একটা ইনস্ট্রুমেন্ট, নতুন একটা ইনস্ট্রুমেন্ট ডেভেলপ হবে, সেই ইনস্ট্রুমেন্টটা কীভাবে হবে, তখন কি হয় ইঞ্জিনিয়ারিং সেকশনসগুলো আমরা দেখি সায়েন্সে একটা হেল্প করছে। আমরা নিজেরাও ইনস্ট্রুমেন্ট বানাতাম, তো ইনস্ট্রুমেন্ট ওইখানে হেল্প হতো। সো আইআইটি একটা ভালো সেট আপ যেখানে সায়েন্স অ্যান্ড রিসার্চ হয়। অন্যান্য ইউনিভার্সিটি তো আছেই। আচ্ছা, ধরুন যারা গবেষণা করতে চাইছে বা এই বিষয় নিয়ে তারা পড়তে চাইছে, ওই সমস্ত ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে কি কি ধরনের ফেসিলিটিস বা ইনিশিয়েটিভস গভর্নমেন্ট থেকে পাওয়া যায়? হ্যাঁ, প্রথমেই বলি একজন স্টুডেন্ট তার কেরিয়ার হিসাবে যদি সাপোজ ফিজিক্স হিসাবে চিহ্নিত করে, তবে তাকে এদের রিসার্চে ভাবলাম। তো রিসার্চ করতে গেলে তাকে প্রথমে দেখতে হবে তার ইন্টারেস্টটা কোথায়। যেমন ধরুন অনেক ধরনের ব্রাঞ্চ আছে, সে যদি আমি বলি অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি, সেমিকন্ডাক্টর, ম্যাটেরিয়াল সায়েন্স, থিওরিটিক্যাল ফিজিক্স, তারপর ধরুন লেজার ফিজিক্স, তারপর প্লাজমা ফিজিক্স, অনেকগুলো ভ্যারাইটিস ব্রাঞ্চ আছে। তো অ্যাকর্ডিংলি সে একটা প্রাইমারি চয়েস তার থাকে, প্রত্যেক স্টুডেন্টের একটা প্রাইমারি চয়েস দেয় আমি ওইটাতে যে অ্যাস্ট্রোফিজিক্স, কারণ ইন্ডিয়াতে কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সে ভালো কাজ হয়। ইসরোর বা আমরা দেখেছি চন্দ্রায়ন নিয়ে যে একটা ইন্ডিয়ার পজিশন, একটা ভালো পজিশন আছে ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে যেগুলো ইনস্টিটিউট আছে। তো প্রথমে সে কী করবে, প্রথমে সে তার চয়েসটাকে ডিফাইন করবে। হ্যাঁ, তারপর সে কী করবে, সেই ইনস্টিটিউটগুলোর ওয়েবসাইটগুলো দেবে। আজকের দিনে কি হয়, ইন্ডিয়া গভর্নমেন্টের সাপোর্ট যেটা বলছেন, ইন্ডিয়া গভর্নমেন্টের সাপোর্টের কি হয়, প্রথমে ধরুন ইন্ডিয়া গভর্নমেন্ট যদি কেউ সায়েন্স পড়তে চায় তাকে কিন্তু একটা স্পেশাল ধরনের স্কলারশিপ আছে। একটা স্কলারশিপ হচ্ছে আমরা যেটা আগে KBPI বলতো, নাও এটাকে বলে ইন্সপায়ার ফেলোশিপ, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস। তারপর আছে ধরুন নর্থ ইস্ট স্টুডেন্টের জন্য, স্পেশালি নর্থ ইস্ট স্টুডেন্টের জন্য একটা ফেলোশিপ আছে, সেটা হচ্ছে ঈশান উদয়। তো এই ফেলোশিপগুলো অ্যাভেল করতে হবে, ইন্ডিয়া গভর্নমেন্টের এই ফেলোশিপগুলোকে অ্যাভেল করতে। হ্যাঁ, ওগুলোকে মাপদণ্ড কিন্তু কোয়ালিটি মাপদণ্ড, তো কোয়ালিটি নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এই স্কলারশিপগুলো অ্যাভেল করতে হবে। এবং ওই ইনস্টিটিউটগুলোতে ইনস্টিটিউশন নিজস্ব ফেলোশিপ আছে, অর্থাৎ ওই ইনস্টিটিউটে যদি অ্যাডমিশন নিতে পারে, অ্যাডমিশন যদি পায় তার এই যে আপনি এডমিশন যদি নিতে পারে, যদির কথা বললেন, কি কি ধরনের প্রিপারেশনস দরকার এই ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে মানে ভর্তি হওয়ার জন্য? দেখুন, আগে কি হতো, এই ইনস্টিটিউটগুলো তাদের পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা নিত। এই ইনস্টিটিউট একটা পরীক্ষা, ইনস্টিটিউট এই পরীক্ষাগুলো নিত। নাও প্রত্যেকটা ইনস্টিটিউট কী করেছে, কিছু বেসিক এক্সাম তারা সেট করেছে। যেমন ধরুন আইজার অ্যাপটিটিউড টেস্ট, এই আইজার থেকে আইএসসি বেঙ্গালুরু যেতে পারে, IIT মাদ্রাজ। এটা কখন হয় পরীক্ষাটা? নর্মালি এটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যায় তার অনলাইন ফর্মে। এখন তো সব কিছু অনলাইন। কারা সেটা অ্যাপ্লাই করতে পারে? যারা হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট মানে কারেন্ট স্টুডেন্ট, তারা কি করবে, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, সেই ফর্ম ফিল আপ তারা করতে হবে। তারপর আইজার অ্যাপটিটিউড, তারপর যেটা বলে আমরা JEE মেইনস অ্যান্ড অ্যাডভান্স, ওই স্কোরটাকেও কিন্তু ইনস্টিটিউটগুলো নেই, যে JEE মেইনস অ্যান্ড অ্যাডভান্স স্কোরগুলো নেই। আরও কিছু এক্সাম আছে যেগুলো, যেমন ধরুন আইজার অ্যাপটিটিউড, তারপর যেমন আপনি বলছেন নাইজার নিজস্ব একটা এক্সাম সিস্টেমস আছে। তো এই মোটামুটি 4-5টা এক্সাম সিস্টেমসের মধ্যে দিলে, প্রিপেয়ার করলে পরে একটা না একটা ইনস্টিটিউট পেয়ে যাবে। নাও প্রিপারেশন যেটা আপনি বলছিলেন যে কীভাবে প্রিপারেশন নেবে, ফিজিক্স নিয়ে যদি কেউ পড়তে চায়, আমি বলবো 9 থেকে তার টার্গেট শুরু হতে হবে। 9, 10, 11, 12 এই 4টা বছরের একটা পুরো একটা 4টা বছর সে প্যাকেজ হিসাবে নিতে হবে, যে আমি কি করব। যদি ভাবি যে আমি ফিজিক্স পড়ব এবং এই ইনস্টিটিউটগুলোতে পড়ব এবং আমার ইচ্ছা আমি রিসার্চ করব, তাহলে তার মেন্টাল সেটআপ আগে ওরিয়েন্টেশন করতে হবে, যে ইয়েস আমার মেন্টাল সেটআপ। নাও প্রিপারেশন প্রসেস যেটা আমার সঙ্গে অমিল হতে পারে, আমরা যেটাকে জোর দিই সেটা হচ্ছে সেলফ স্টাডি, অর্থাৎ নিজে পড়ো আগে। না হলে নিজে পড়ার কথা আপনি বললেন, কিন্তু ধরুন যে 9-এ সদ্য যে 8 থেকে ক্লাস 9-এ উঠলো যে স্টুডেন্টস, তার পক্ষে তো সেই ম্যাচুরিটি তো আসে না। হ্যাঁ, না, সেই ক্ষেত্রে কি করুন? আমি বলছি প্রত্যেকের একটা টেক্সট এবং তার সঙ্গে গার্জেনদেরও কি ভূমিকা থাকা উচিত। প্রত্যেকের একটা টেক্সট বই আছে, টেক্সট বই কিন্তু অনেক রিসার্চ করেছে CBSE, তার যে NCT, তার অনেক রিসার্চ করে বইটা বার করেছে। সেই বইটাকে
পড়তে হবে, বইটাকে টেক্সট বই পড়তে হবে। নাও পড়তে গিয়ে তার হয়তো রেফারেন্স বই নিতে হবে। তো আজকাল দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা ঠিক যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোচিং ক্লাসে যাচ্ছে, সেটা অনলাইন অফলাইন দু ধরনের কোচিং সিস্টেমসে দ্বারা যাচ্ছে। কিন্তু টেক্সট বইটাকে একটু যেন কোথাও যেন একটা নেগলেক্ট হয়ে যাচ্ছে, সেটা আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি। কোথাও যেন টেক্সট বুকটা সাইডলাইন হয়েছে। কিন্তু এটা কিন্তু টেক্সট বই পড়তে হবে, টেক্সট বই পড়তে হবে। হ্যাঁ, সেটাকে বুঝতে পারিনি, আজকাল দিনে তো অনলাইন পড়া বইয়ের সাথে সাথে একটা সাইডে ট্যাব বা ল্যাপটপ বা একটা মোবাইল নিয়ে বসে আছে, বুঝতে পারছে না, মোবাইলে চলে যাচ্ছে। কিন্তু এইরকম এডুকেশন সিস্টেমসটা কিন্তু আমার মনে হয় এগুলো মানে ঠিক সেই স্ট্যান্ডার্ড বসে আগে থাকে টেক্সট বই পড়তে হবে। হ্যাঁ, যেগুলো বুঝলো না সেগুলো সে লিখে রাখবে, তারপর সে অনলাইনের সিস্টেমসে গিয়ে বা যে সিস্টেমে হোক, যারা যেভাবেই হোক, সেই জায়গা বুঝে নিয়ে আসবে, তা ক্লিয়ার দ্য ডাউট, এটা করতে হবে। এখন একবার দেখা যাচ্ছে কি, একবার একটু পড়ছে, আবার মোবাইলে চলে যাচ্ছে, আবার দেখছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে সে মোবাইলে ঘাঁটছে, আবার টেক্সট বুকে ফিরে আসতে হবে, ওটা কিন্তু ভুলে যাচ্ছে। তো তাকে যখন একটা প্ল্যান করতে হবে, প্ল্যানিং কি, আমি আজকে টেক্সট বই পড়বো, টেক্সট বই পড়বে, লিখবে, কী বুঝলো না সে সাইডে লিখে রাখবে। এই হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে আমরা যেটাকে বলি যে সায়েন্স পড়তে চাও তো তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটাকে করতে হবে, ক্রিটিক্যাল স্টাডি করতে হবে। অর্থাৎ আমি এটা বুঝিনি, ওটাকে কোনোভাবে মুখস্থ করিনি, তাহলে কিন্তু বিপদ। আমাকে কিন্তু বুঝতেই হবে, ওটাকে আমাকে ছেড়ে দিলে হবে না, আমার কাছে কিন্তু অন্য কোনো চয়েস। সো প্রথমে আমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, না হলে স্কিল ডেভেলপ হবে না। কারণ কেন বলছি আমি কথাটা, যে স্কিল ডেভেলপমেন্টের কথা, কারণ তাকে কি হবে, ফিজিক্সের সমস্যা হয়েছে একটা প্রবলেম, যেটা আগে ছিল না, 20-25 বছর আগে শুধু ফিজিক্সের থিওরিগুলো পড়া হতো, কিন্তু এখন দেখা যায় অ্যাপ্লিকেশনসগুলো চলে আসছে, তাকে প্রবলেম সলভ করতে হবে। তো সে কী করছে, থিওরিটাকে একটু ভাষা থিওরিটাকে বুঝছে আর প্রবলেম সলভিং শুরু করে দিই। কিন্তু না, থিওরিটাকে ভালো করে বুঝতে হবে, তারপর সে প্রবলেম সলভিং করুক। এই যে ক্রিটিক্যাল থিওরি, সে হয়তো এক্সামে দেখা গেলে এত ভালো মার্কস পায়নি, কিন্তু তাকে কিন্তু এই যে 9, 10, 11, তো এই যে 4 বছর যদি সেই প্রসেসগুলোকে ফলো করে, আগে সাবজেক্টগুলোকে বুঝে থিংকিং পাওয়ারটাকে অনেকটাই বাড়াতে হবে, আগে আমি আন্ডারস্ট্যান্ডিং করে নিই, তাহলে কি হবে, ইন ফিউচার সে যখন রিসার্চে যাবে, সে যখন বড় বড় প্রিমিয়ার ইনস্টিটিউট হবে, সে কিন্তু হাবুডুবু খাবে না। কিন্তু যারা এই শর্টকাট প্রসেসে চলে গেছে, এন্ট্রান্স কোনোভাবে যেগুলো সংস্থা, অনেকগুলো প্রাইভেট সংস্থা থেকে করে ফেলছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওরা হারিয়ে যাচ্ছে। ওরা গিয়ে প্রিমিয়ার ইনস্টিটিউট যখন যাচ্ছে তখন কিন্তু পারছে না, কারণ তার ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য সাবজেক্ট রয়ে গেছে। এবং এটা আপনি আগেও কোয়েশ্চেন করেছিলেন যে আমাদের স্টুডেন্ট কোথায় আছে, কী প্রবলেম, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। আমরা যারা এখন আসছে, এই যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, কোথাও যেন ওরা ওই 9-10গুলোকে 9, 10, 11, 12 কোথাও যেন ওরা খামতি একটা থেকে গেছে পড়াশোনা। আচ্ছা, এই বিষয়টাকে দূর করার জন্য অভিভাবকদের কি ভূমিকা থাকবে? অভিভাবকদের একটা কথাই আমি বলতে চাই, ছেলে মেয়েদেরকে একটা টাইম ধরে টেক্সট বই পড়তে বলুন, একটা কনসেন্ট্রেশন। ধরুন আমার ফিজিক্স সম্পর্কে জানা নেই, আমি কিছুই জানি না, বুঝতে পারি না, বা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আর্টস স্ট্রিমের, তো সেই ক্ষেত্রে আমার কি করণীয়? দেখুন, যারা অনেককেই দেখতে পাই যে যারা ম্যাথমেটিক্সে একটু উইক, তাদের ফিজিক্সটা একটু সমস্যা হয়ে যায়। কারণ ম্যাথমেটিক্সের যত সব ফর্মুলা, যেমন ধরুন অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা, ক্যালকুলাস, এগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে ফিজিক্সে। তো যার ফলে কী হচ্ছে, ওই ম্যাথমেটিক্সের দুর্বল জায়গাটা দূর না করতে পারলে ফিজিক্সের প্রবলেম হয়। তো যেমন ধরুন আর্টস ব্যাকগ্রাউন্ড, এখন আমি আরেকটা সিস্টেম অফ এডুকেশন আসছে, যেটাকে নিউ এডুকেশন পলিসির মধ্যে আসছে, যে হোলিস্টিক অ্যাপ্রোচ অফ এডুকেশন, অর্থাৎ হার্ড বাউন্ডারিটাকে রিমুভ করা। যেমন আগে শুধুমাত্র ফিজিক্স কারা পড়তে পারতো যাদের ব্যাকগ্রাউন্ড ফিজিক্স আছে, কিন্তু এখন দেখা যায় যে ফিজিক্সে অনেকেই চায় যে আমি এই ঘটনাটা জানি, অ্যাস্ট্রোফিজিক্সটা জানতে চাই। তো তার জন্য করে একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কাছে, তার ক্ষেত্রে তারকে বোঝানোর জন্য সেই রকম টেক্সট ডেভেলপ করা হচ্ছে। এবং এই টেক্সটগুলোকে আমরা বলছি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অফ এডুকেশন। অর্থাৎ একজন হতেই পারে যে সাহিত্য নিয়ে পড়েছে, তার হয়তো হঠাৎ মনে মহাকাশ সম্পর্কে আমি জানি, আমি অ্যাস্ট্রোফিজিক্স জানি, কিছু না হয় একটু জানি, তো তার জন্য যে একটা অ্যাভেলেবিলিটি করা হচ্ছে। সুতরাং ওটা জ্ঞানের মানুষের জ্ঞানের আহরণের শেষ নাই।
তো তাকে এখন আমরা ওই এডুকেশনের দিকে যাচ্ছি যেখানে আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, হোলিস্টিক অ্যাপ্রোচ অফ এডুকেশন সিস্টেমে যাচ্ছি, যেখানে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও ফিজিক্সটাকে জানতে পারে। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে আমরা তো সাহিত্য পড়ি, কিন্তু সাহিত্যের লোকরা তো ফিজিক্সটা পড়তে পারছে না। এখন আমরা ওইটাতে আমরা চেষ্টা করছি, যাতে করে কী হবে, একটা টোটাল সমাজ ব্যবস্থার মধ্যে একটা অ্যাপ্রোচ হবে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে ওকে যে আর্টস, সে যে বাবা মা আর্টসে পড়েছে, উনি হয়তো ছেলে মেয়েদেরকে একটু সাহায্য করে দিতে পারবেন সায়েন্সে, বা একটা বলতে পারছেন। আচ্ছা, দর্শক বন্ধুরা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনারা দেখছেন। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কেরিয়ার ইন ফিজিক্স, আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর রাহুল ভট্টাচার্য। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। আমাদের যে আজকের আলোচনার মূল বিষয় কেরিয়ার ইন ফিজিক্স, কি কি রয়েছে অপরচুনিটিস? আচ্ছা, এখন আমরা আসি যে কিভাবে একটা স্টুডেন্ট ডিগ্রিটা তো নিল, সে আইদার গ্র্যাজুয়েশন ডিগ্রি, বিএসসি ডিগ্রি ফিজিক্স পড়লো বা এমএসসি ডিগ্রি পড়লো, নতুন নতুন কেরিয়ারগুলো আসছে। এক হচ্ছে তো ফিজিক্সের কোর যেগুলো ব্রাঞ্চ আছে সেটা সে নিতেই পারে, রিসার্চে যে নিতেই পারে। তার বাইরে আরেকটা চলে আসছে, সেটা এন্টারপ্রেনার। এই শব্দটা নতুন বলবো না, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স পড়ার স্টুডেন্ট এন্টারপ্রেনার হবে, এটার জন্য একটা নতুন। ইঞ্জিনিয়াররা কিন্তু এন্টারপ্রেনার হয়, তারা নতুন একটা স্টার্ট আপ খুলে, ইন্ডাস্ট্রি খুলে, বিভিন্ন ধরনের জিনিস তারা ডিজাইন করে, ডেভেলপ করে। এটা কিন্তু কমন ফর দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। তারা কিন্তু একটা সুন্দর একটা, ধরুন একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি করলো, একটা নতুন একটা বাইক বা স্কুটি লঞ্চ করলো, যেটা আমরা দেখি আর্থার বাইক, 4 জন আইআইটিয়ান তারা ডেভেলপ করেছে। ফিজিক্স স্টুডেন্টসরাও কিন্তু আমি বলবো ইউ উইল বি এন্টারপ্রেনার। কীভাবে? এইটা কিন্তু মাইন্ডসেট আমাদের চেঞ্জ করে। সবার জন্য কিন্তু সরকারি চাকরি নয়। আমি ফিজিক্স পড়েছি, আমি সরকারি চাকরি চাইছি, এটা কিন্তু সবাই পাবে না, এটা ইম্পসিবল কথা। সবাই রিসার্চে যাবে, এটা ইম্পসিবল। তাহলে কী হয়, আমাদের একটা বিশাল একটা লার্জ সুযোগ রয়ে গেছে এন্টারপ্রেনার, অর্থাৎ নতুন নতুন জিনিসগুলোকে, ছোটোখাটো জিনিসগুলোকে ডেভেলপ করা, এটাকে করা, মার্কেটিং করা, এগুলো কিন্তু আমি আবার বলছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা করে থাকে, সেটা কিন্তু ফিজিক্সের স্টুডেন্টরা করতে হবে। মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। কী করতে হবে, একজন এন্টারপ্রেনার হতে। যেমন ধরুন ধরুন এক্স রে প্লেট নিয়ে, ধরুন কোনো একটা এক্স রে প্লেট বা কোনো ধরনের মেডিকেল সায়েন্সের কোনো একটা নতুন আসবে, প্রেশার মেজারিং ইনস্ট্রুমেন্ট, ধরুন কোনো একটা, আজকাল দিন তো সবই সেন্সর বেসড হয়েছে, ব্লাড সুগার মাপতে গেলে আমরা সেন্সর ইউজ করি। এগুলো কি হচ্ছে, সবগুলো চায়নার প্রোডাক্ট আসছে, সেগুলো ইউজ অ্যান্ড থ্রো। কিন্তু একটা ফিজিক্স স্টুডেন্টস যদি ভাবে যে আমরা অন্য কিছু আমরা কেন ডেভেলপ করতে পারবো না, আমরা রিইউজেবল কেন বার করতে পারবো না। যেমন সোলার প্লেটসগুলো, ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু চাইছে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসুক। তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে আসবে, সেটা কারা চালাবে, কারা এগুলোকে মেনটেনেন্স করবে, সেগুলো ফিজিক্স স্টুডেন্ট। কারা বা ফিজিক্স, আমি বলছি সায়েন্স, ফিজিক্স আমি আইসোলেট করছি না, তবু আমি বলছি যে সায়েন্সের স্টুডেন্টসরা এগিয়ে আসছে, তারাই এগিয়ে করতে পারবে। তারা নতুন এইগুলো, যেমন ধরুন একটা ক্রিটিক্যাল ইলেকট্রনিক্স আইটেমস, আমি বলছি ওই যেগুলো আমরা আজকাল দিনে ইলেকট্রনিক্স আইটেমসগুলো দেখছি, এগুলো ইউজ অ্যান্ড থ্রো হয়েছে। কারণ কেউগুলোকে ঠিক করার নেই, কেউ মার্কেটিং করতে পারছে না, বা কেউ ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আমার মনে হচ্ছে যে সমস্ত বিষয়গুলোর মধ্যে স্টুডেন্টসদের বা লার্নার্স বা ক্যান্ডিডেট যারাই আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের হাতে আর বিশেষ সময় নেই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা কেরিয়ার ইন ফিজিক্স, যারা আমাদের দর্শক বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছুটা বলুন। আমি কয়েকটা কথা বলতে চাই, যে পড়তে গিয়ে আমরা যখন কোনো কিছু একটা পড়ি, তখন কিন্তু পড়াটাকে পড়ার মতো করে করতে, অর্থাৎ যেটা বলে অ্যাক্টিভ রিডিং। আমি উপরে পড়লে হবে না, আমাকে কিন্তু ভিতর থেকে পড়তে হবে। যে স্টুডেন্ট এটা করবে তার ক্ষেত্রে কিন্তু তার কিন্তু কেরিয়ার কিন্তু বাধা হবে না। 2, যে ফোকাস, আমরা আরেকটা শব্দ বলি, স্বামী বিবেকানন্দ বলতেন যে অ্যাটেনশনটা হবে ফোকাস অ্যাটেনশন, মানে আমি 1 ঘন্টা ধরে ফিজিক্স পড়ছি, 1 ঘন্টা, আমার কাছে আর বাকি বিশ্ব আলাদা, এটাকে করতে হবে। 3 হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ মাইন্ড আনতে হবে। যে এন্টারপ্রেনার, এগুলো কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড ছাড়া হবে না। আমাদের কিন্তু ক্রিয়েটিভিটিটাকে
আসতে হবে। আমাদের ছোটোবেলায় কিন্তু অনেক ক্রিয়েটিভিটি থাকে, ছেলেমেয়েরা এই বানাচ্ছে সেই বানাচ্ছে, কিন্তু দেখা যায় একটা সময় ক্রিয়েটিভিটিটা থাকতে হবে, এটাকে ফোকাস করতে, এটাকে কিন্তু লালন পালন করতে হবে। চায়না কেন এগিয়ে গেল, আমেরিকা কেন এত বড়, বিকজ তারা ক্রিয়েটিভ মাইন্ডসটাকে ধরে রেখেছে। তাহলে নতুন জিনিস আসবে, আমরা একটা নতুন একটা সমাজ ব্যবস্থা করতে পারবো, এবং ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি হবে। একদম, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।